আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানি জাতিকে দেশদ্রোহীদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে, খামেনি। যুক্তরাষ্ট্র চীনের নতুন প্রতিদ্বন্দ্বী কি পাকিস্তান? ইরানে মার্কিন হুমকিতে যুদ্ধের মেদ জমছে, চীন, সার্কাস বলছে রাশিয়া। আরও বিধ্বংসী হয়ে ফিরল তীব্র গতির মার্কিন ট্যাঙ্ক। নৌমহড়ায় ইরানের উপস্থিতির জন্য দক্ষিণ আফ্রিকার তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাম্প্রতিক একটি অত্যন্ত কড়া বার্তা, যা নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে বেশ শোরগোল পড়ে গেছে। সম্প্রতি তিনি ইরানি জাতির উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন, যেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে ইরানি জাতিকে দেশদ্রোহীদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে। আর এই বক্তব্যটি আসার পর থেকেই বিশ্লেষকরা এর নানামুখী ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছেন। খামেনির এই বক্তব্যের মূল প্রেক্ষাপট এহনে আমাদের ইরানের বর্তমান অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিস্থিতির দিকে একটু নজর দিতে হবে, কারণ ইরান গত কয়েক বছর ধরেই পশ্চিমা বিশ্বের নানামুখী অবরোধ এবং অভ্যন্তরীণ কিছু বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে। আয়াতুল্লাহ খামেনি তার বক্তব্যে ইঙ্গিত করেছেন যে দেশের ভেতরে এবং বাইরে এমন কিছু গোষ্ঠী সক্রিয় রয়েছে যারা ইরানের সার্বভৌমত্ব এবং ইসলামী বিপ্লবের আদর্শকে প্রশ্নবিদ্ধ করতে চায়, এবং তিনি এদেরকেই দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করেছেন। তিনি মনে করেন এই গোষ্ঠীগুলো বিদেশি শক্তির মদদে দেশের যুব সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং জাতীয় ঐক্যে ফাটল ধরাতে চাইছে। তাই তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা সজাগ থাকেন এবং এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে খামেনির এই মেরুদণ্ড ভেঙে দেওয়ার কথাটি আক্ষরিক অর্থে নয়, বরং রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, যার মাধ্যমে তিনি প্রশাসনিক কঠোরতা, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সামাজিকভাবে ওইসব গোষ্ঠীকে বয়কট করার প্রতি জোর দিয়েছেন। ইরানের ইতিহাসে দেখা গেছে, যখনই দেশটি বড় কোনো আন্তর্জাতিক চাপের মুখে পড়ে, তখনই নেতৃত্বের পক্ষ থেকে এমন জাতীয়তাবাদী এবং বিপ্লবী চেতনার ডাক দেয়া হয়, যা জনগণকে একত্রিত করতে সাহায্য করে। এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের প্রতিও একটি পরোক্ষ বার্তা পাঠিয়েছেন যে ইরান তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেবে না, এবং দেশের ভেতরে যদি কেউ বিদেশি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে, তবে রাষ্ট্র তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এবার আমরা দৃষ্টি দেব দক্ষিণ এশিয়ার রাজনীতির দিকে, যেখানে একটি প্রশ্ন খুব জোরালোভাবে উঠে আসছে: যুক্তরাষ্ট্র এবং চীনের নতুন প্রতিদ্বন্দ্বী কি পাকিস্তান? প্রশ্নটি শুনলে হয়তো অনেকের কাছে অবাক লাগতে পারে, কারণ অর্থনৈতিকভাবে পাকিস্তান বর্তমানে বেশ চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু সামরিক কৌশল এবং ভূরাজনীতির দাবা খেলায় পাকিস্তান যে নতুন কোনো সমীকরণ তৈরি করছে তা অস্বীকার করার উপায় নেই। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সামরিক সক্ষমতা বৃদ্ধি, বিশেষ করে তাদের মিসাইল টেকনোলজি এবং ড্রোন প্রযুক্তির উন্নয়ন, পশ্চিমা বিশ্ব এবং চীন উভয়কেই নতুন করে ভাবাচ্ছে। আমরা জানি ঐতিহাসিকভাবে পাকিস্তান যুক্তরাষ্ট্রের মিত্র ছিল এবং বর্তমানে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অন্যতম প্রধান অংশীদার। কিন্তু এখন পাকিস্তান চাইছে নিজেদের একটি স্বাধীন এবং শক্তিশালী পক্ষ হিসেবে উপস্থাপন করতে, যা কারও একক আধিপত্যের ওপর নির্ভরশীল নয়। পাকিস্তানের হাতে রয়েছে শক্তিশালী পারমাণবিক অস্ত্র এবং একটি বিশাল সেনাবাহিনী, যা দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য রক্ষায় বা পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারে। সাম্প্রতিক কিছু প্রতিরক্ষা বিশ্লেষণে দেখা গেছে, পাকিস্তান এমন কিছু আধুনিক সমরাস্ত্র উন্নয়নের দিকে ঝুঁকছে যা তাদের প্রথাগত প্রতিদ্বন্দ্বী ভারতের বাইরেও মধ্যপ্রাচ্য এবং এশিয়ার অন্যান্য অঞ্চলে প্রভাব বিস্তারে সহায়ক হতে পারে। তবে এখানে প্রতিদ্বন্দ্বী শব্দটি ব্যবহার করা হচ্ছে কৌশলগত অবস্থানের ভিত্তিতে, কারণ যুক্তরাষ্ট্র এবং চীন উভয়েই পাকিস্তানকে তাদের নিজ নিজ ব্লকে রাখতে চায়। কিন্তু পাকিস্তান যদি এই দুই শক্তির মাঝখানে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করতে পারে, তবে তারা আর কারো প্রক্সি বা ক্রীড়নক থাকবে না, বরং নিজেরাই একটি পাওয়ার প্লেয়ার হয়ে উঠবে। এছাড়া মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পাকিস্তানের একটি আলাদা গুরুত্ব রয়েছে, যা তারা এখন কূটনৈতিকভাবে আরও বেশি কাজে লাগানোর চেষ্টা করছে। তৃতীয় শিরোনামে আমরা চলে যাব মধ্যপ্রাচ্যের সেই চিরচেনা উত্তেজনায়, যেখানে ইরানে মার্কিন হুমকিতে যুদ্ধের মেঘ জমছে বলে সতর্ক করেছে চীন।
অন্যদিকে রাশিয়া পুরো বিষয়টিকে একটি সার্কাস বা নাটক বলে অভিহিত করেছে। আন্তর্জাতিক রাজনীতির এই ত্রিমুখী লড়াইটা বেশ ইন্টারেস্টিং হয়ে উঠেছে। সম্প্রতি পারস্য উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ইরানের বিরুদ্ধে তাদের কঠোর হুঁশিয়ারি এমন এক পরিস্থিতির সৃষ্টি করেছে যা যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে বলে বেইজিং মনে করছে। চীন বরাবরই মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা চায়, কারণ তাদের জ্বালানি তেলের একটি বিশাল অংশ এই অঞ্চল থেকে আসে। তাই ইরানের উপর কোনো হামলা হলে তা সরাসরি চীনের অর্থনীতিতে আঘাত হানবে। চীনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্ররা একাধিকবার বলেছেন যে আলোচনার টেবিল ছেড়ে যুদ্ধের হুমকি দেওয়াটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এতে করে পুরো বিশ্ব একটি ভয়াবহ সংকটের মুখে পড়তে পারে। অন্যদিকে রাশিয়ার প্রতিক্রিয়াটা বেশ চমকপ্রদ এবং কিছুটা ব্যঙ্গাত্মক। মস্কোর শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের এই হুমকি-ধুমকিকে সার্কাস বা লোক দেখানো নাটক বলে উড়িয়ে দিয়েছেন। রাশিয়ার যুক্তি হল, যুক্তরাষ্ট্র আসলে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়ানোর মতো অবস্থায় নেই, বিশেষ করে ইউক্রেন নিয়ে ব্যস্ত থাকার কারণে। তারা মনে করে ওয়াশিংটন শুধুমাত্র তাদের মিত্রদের আশ্বস্ত করতে এবং ইরানকে চাপে রাখতে এই যুদ্ধের ভান করছে। বাস্তবে কোনো বড় সংঘাতের ইচ্ছা বা সামর্থ্য পেন্টাগনের নেই। রাশিয়ার এই সার্কাস মন্তব্যের পেছনে আরও একটি কারণ হল, তারা চায় মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব কমুক এবং ইরান ও সৌদি আরবের মতো দেশগুলো রাশিয়ার বলয়ে আরও ঘনিষ্ঠ হোক। তবে আমরা যদি নিরপেক্ষভাবে দেখি, যুদ্ধের মেঘ জমুক বা না জমুক, এই উত্তেজনা তেলের বাজারে অস্থিরতা তৈরি করছে এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। এখন কথা বলবো সামরিক প্রযুক্তির এক নতুন দানবকে নিয়ে, যা রণক্ষেত্রে গেম চেঞ্জার হতে পারে। আরও বিধ্বংসী হয়ে ফিরল তীব্র গতির মার্কিন ট্যাঙ্ক। আমরা সম্ভবত জেনারেট করা নতুন আব্রামস এক্স বা আপগ্রেডেড আব্রামস মডেলের কথা বলছি, যা আগের চেয়ে অনেক বেশি দ্রুত, হালকা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্পন্ন। যুদ্ধের ময়দানে ট্যাঙ্কের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে এমন কথা যারা বলছিলেন, পেন্টাগনের এই নতুন পদক্ষেপ তাদের সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে। নতুন এই ট্যাঙ্কগুলোতে হাইব্রিড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার ফলে এগুলো নিঃশব্দে চলাফেরা করতে পারে এবং শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই আঘাত হানতে সক্ষম। এছাড়া এতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক সেন্সর সিস্টেম, যা ড্রোন হামলা থেকেও নিজেকে রক্ষা করতে পারে এবং অনেক দূর থেকে নির্ভুল নিশানায় গোলা বর্ষণ করতে পারে। এই ট্যাঙ্কগুলোর ফিরে আসা বলতে বোঝানো হচ্ছে এদের আধুনিকায়ন এবং নতুন করে রণক্ষেত্রের ডিপ্লয়মেন্টের সক্ষমতাকে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র তাদের সাজোয়া যানের পরিপ্তিতে বিশাল পরিবর্তন এনেছে। তারা বুঝতে পেরেছে যে গতি এবং তথ্যের আদান প্রদানই হল আধুনিক যুদ্ধে জয়ের চাবিকাঠি। এই নতুন ট্যাঙ্কগুলো নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের জন্য ডিজাইন করা, অর্থাৎ এগুলো যুদ্ধক্ষেত্রের অন্যান্য ইউনিট যেমন হেলিকপ্টার বা স্যাটেলাইটের সাথে রিয়েল টাইমে তথ্য শেয়ার করতে পারবে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই ট্যাঙ্কগুলোর বিধ্বংসী ক্ষমতা আগের যে কোনো সংস্করণের চেয়ে কয়েক গুণ বেশি এবং এদের সার্ভাইভেবিলিটি বা টিকে থাকার ক্ষমতাও প্রশ্নাতীত। তবে এই প্রযুক্তির উন্নয়ন কি বিশ্বকে আরও নিরাপদ করছে নাকি নতুন করে অস্ত্র প্রতিযোগিতার দিকে ঠেলে দিচ্ছে, সেটা একটা বড় প্রশ্ন। সর্বশেষ সংবাদে আমরা আলোচনা করব একটি কূটনৈতিক টানাপড়েন নিয়ে। নৌমহড়ায় ইরানের উপস্থিতির জন্য দক্ষিণ আফ্রিকার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি বেশ স্পর্শকাতর, কারণ দক্ষিণ আফ্রিকা এমন একটি দেশ যারা ঐতিহাসিকভাবে নিরপেক্ষ থাকার চেষ্টা করে এবং সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা তাদের উপকূলে একটি যৌথ নৌ মহড়ার আয়োজন করে, যেখানে রাশিয়া এবং চীনের সাথে ইরানকেও আমন্ত্রণ জানানো হয়। যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন এই বিষয়টি একদমই ভালোভাবে নেয়নি এবং তারা দক্ষিণ আফ্রিকার সরকারের কাছে কড়া ভাষায় তাদের অসন্তোষ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের বক্তব্য হল, ইরানের মতো একটি দেশ যাদের ওপর আন্তর্জাতিক নানা নিষেধাজ্ঞা রয়েছে এবং যারা মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরির জন্য অভিযুক্ত, তাদেরকে এমন একটি আন্তর্জাতিক মহড়ায় সুযোগ দেওয়া মানে তাদের বৈধতা দেওয়া। ওয়াশিংটন মনে করে দক্ষিণ আফ্রিকার এই পদক্ষেপ পশ্চিমা বিশ্বের সাথে তাদের সম্পর্কের অবনতি ঘটাতে পারে এবং এটি ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রতি পরোক্ষ সমর্থনের শামিল। কিন্তু দক্ষিণ আফ্রিকা তাদের সার্বভৌমত্বের প্রশ্নে অনড়। প্রিটোরিয়ার কর্মকর্তারা বলেছেন যে স্বাধীন দেশ হিসেবে তারা কার সাথে মহড়া করবে সেটা তাদের একান্ত নিজস্ব ব্যাপার এবং এখানে কোনো তৃতীয় পক্ষের খবরদারি তারা মেনে নেবে না। দক্ষিণ আফ্রিকা ব্রিক্স জোটের সদস্য, যেখানে রাশিয়া এবং চীনও রয়েছে, তাই এই মহড়া তাদের জোটগত সম্পর্কেরই প্রতিফলন। ইরানের নৌবাহিনীর উপস্থিতি প্রমাণ করে যে তারা তাদের সীমানার বাইরেও নীল জলরাশির ওপর নিজেদের সক্ষমতা প্রদর্শন করতে চায়। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র আসলে ভয় পাচ্ছে যে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলো ধীরে ধীরে পশ্চিমা প্রভাব বলয় থেকে বেরিয়ে রাশিয়া, চীন, ইরান অক্ষের দিকে ঝুঁকছে।
দক্ষিণ আফ্রিকার এই অবস্থান আফ্রিকার অন্যান্য দেশগুলোকেও সাহস যোগাতে পারে। এই ঘটনার ফলে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কে কোনো দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে কিনা সেটাই এখন দেখার বিষয়। বন্ধুরা, আজকের এই 5টি গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ এখানেই শেষ করছি। আশা করি আপনারা পুরো বিষয়টি এখন পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করতে ভুলবেন না, আর পরবর্তী আপডেটের জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।